ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। জুলাই অভ্যুত্থানের পর এক বছরে বাংলাদেশ যে পথে যাওয়ার কথা ছিল সেদিকে যায়নি, আর এর জন্য নিজেদের দায় ও ব্যর্থতা দেখছে জাতীয় নাগরিক পার্টি। রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে সমাবেশে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমত অবস্থায় বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিয়ে 24 দফা সম্মিলিত এই ইশতেহার ঘোষণা করেছে দলটি, যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, পলিসি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং নগরায়ন সহ আরও বেশ কিছু পরিকল্পনা তুলে ধরে এনসিপি বলেছে, ঘোষিত এই ইশতেহার অনুসরণ করে তারা প্রতিটা সংকট ও সমাধানের পথ খুঁজে নেবে। এদিন আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন নেতারা। অন্যদিকে রাজধানী শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চেয়ে বলেছেন, কথামালার রাজনীতি নয়, তারা জীবনমান উন্নয়নের রাজনীতি চায়। বিভেদ, প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখার প্রত্যাশাও করেন তিনি। গুণগত সেই রাজনীতি ঠিক কত দূর? এনসিপির নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার ও ছাত্রদলের ছাত্র সমাবেশ কি বার্তা দিল? কেমন হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। মাহমুদুর রহমান মান্না, দুই ছাত্র সমাবেশ একই দিনে প্রায় একই সময়ে আমরা দেখলাম। সেখানে যদি একটু আমরা তাকাই, বিএনপি বলেছে তারা আসলে এই বাংলাদেশে অর্থাৎ 24 পরবর্তী এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবে আর বিভেদের রাজনীতি চায় না, সেটি হয়তো বেশিরভাগ মানুষ এই মুহূর্তে আর চায় না। আর এনসিপি বলছে তারা সেকেন্ড রিপাবলিক চায়। কি মনে করছেন আসলে সেকেন্ড রিপাবলিক যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা বিভেদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবো কি? প্রশ্নটা প্রথম আমাকেই করলেন, কেন আমি জানি না। হয়তো এটা দুদু সাহেবকে বা ইয়েকে করলে ভালো হতো, কারণ ওনারা এগুলো ডিটেল জানেন। আমি আজকে এই জনসভার দুটোর কোনোটাই খুব ভালো করে ফলো করতে পারিনি। এমনি ছবি দেখেছি, টিভি দেখেছি, কিন্তু বক্তব্য বোঝা, তার ভেতরের মর্মার্থ বোঝা, অনুধাবন করা এবং সেই ভিত্তিতে কথা বলতে পারাটা বেটার। হয়েছে কি, ধরেন রাজনীতিতে বিশেষ করে পাবলিক স্পিকিংয়ে যারা যারা কথা বলেন তারা কেউই এমন কথা বলেন না যাতে পাবলিক অসন্তুষ্ট হতে পারে, মানে মানুষের সন্তুষ্ট আসে না এরকম কথা বলবেন না। অতএব উভয় নেতাই যা বলেছেন, আমি বলবো যে দুটোর মধ্যেই মনে হবে নতুনত্ব আছে, চমক আছে, ভালো কিছু করবার ব্যাপার আছে। অথচ এও ঠিক, এই দুটোর মধ্যে একটা তো অন্তত আর একটার প্রতিদ্বন্দ্বী মনে করে কথাবার্তা বলেছে। প্রথম আমি বলি, আমাদের দেশে গত কিছুদিন ধরে, বিশেষ করে এই 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রায় সবাই বলছে জাতীয় ঐক্যের কথা। সামনে জাতীয় নির্বাচন, জাতীয় ঐক্য কীভাবে হবে? আমি মনে করি যে ওই রকম করে জাতীয় ঐক্য বলবার কোনো মানে নেই। জাতীয় ঐক্যের ব্যাখ্যা খুব স্পষ্ট থাকা দরকার। যখনই জাতীয় স্বার্থ ব্যাহত হচ্ছে, এটা পাবলিক পারসেপশনে আসে, তখনই রাজনৈতিক দলগুলো যেন জনগণের সাথে থাকে, জাতির স্বার্থের সাথে থাকে। গত 1 বছরে অনেকগুলো অকেশনেই এই দেশের রাজনৈতিক দলগুলো তার স্বাক্ষর দিয়েছে। আমি ওই জায়গায় তেমন কোনো সংশয় দেখি না। এটাও আমরা সবাই জানি যে আমাদের প্রতিবেশী দেশ এখানকার এই পরিবর্তন গত বছরের আগস্টে যেটা হয়েছে সেটা পছন্দ করেনি। তারা ওইটাকেই ফিরিয়ে আনতে চায় কিনা জানি না, কিন্তু তারা এই সরকারের সাথে কোনো সদ্ভাব স্থাপন করবার চেষ্টা করে, যে একটা শর্তই দিয়ে রেখেছে যে নির্বাচিত সরকারের সাথে কথা বলবে, এখন এদের সঙ্গে সম্পর্ক নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নাই। কিন্তু ইতিমধ্যেই বৈরী অনেক আচরণ তারা করেছে। অতএব একটা সাবধান থাকা দরকার। জাতীয় স্বার্থ সেখান থেকে তো বিঘ্নিত হতে পারে। তারা আমাদের হাই কমিশন আক্রমণ করেছিল, আমি মনে করি সেই জায়গাতেও সবাই এক আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা যে লড়াইটা করেছিলাম সেই লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, লুটপাট, দুর্নীতি, দেশটা ধ্বংস করে দেবার যে সমস্ত অপপ্রচেষ্টা, তার বিরুদ্ধে আমরা রাজনৈতিক জয়লাভ করেছিলাম। কিন্তু লক্ষ্য যেটা ছিল, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করবার লড়াইটা তো আর রাজপথের লড়াই নয়। সেই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই, সেটা মস্তিষ্কের লড়াই, সেটা একটা সঠিক বেঠিক খুঁজে পাবার মতো
সঠিক রণকৌশল রণপদ্ধতি নির্ভর করবার বিষয়। সেদিক থেকে সবাই সংস্কারের কথা বলেছিল এবং সেই সংস্কারের প্রচেষ্টাটা একভাবে চলেছে, এখনো চলছে। কিন্তু যে লড়াইয়ের কথা আপনি বলছেন মাহমুদুর রহমান মান্না, আপনার কি মনে হয় সেই লড়াই অনেকটা এখন আসলে রাজপথ কেন্দ্রিকও হতে যাচ্ছে? এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে, কিন্তু আমি মনে করি যে লড়াই অত দূর যাবে। অতদূর যদি যায় তাহলে ধরে নিতে হবে যে গণতন্ত্রের যতটুকু বিজয় আমরা অর্জন করেছিলাম সেটাও শেষ হয়ে গেছে। আমাদের এখন মূল কাজটা গণতন্ত্র নির্মাণের। দেখেন, আমি দুই জায়গায় বলেছি কথা, একই রকম নয়, কিন্তু অভ্যুত্থান করে একটা স্বেচ্ছাচারের বিরুদ্ধে শ্রীলঙ্কার জনগণ বিজয় অর্জন করেছিল। রাজা পালিয়ে গেছিলেন, সরকার চলে গেছিল, সেইখানে একটা ফ্রেশ ইলেকশন হয়েছে, সবাই ইলেকশনে খুশি। কোনো সংস্কারিক কর্মসূচি তাদের ছিল না। তারা তাদের যত ডেট ছিল, আন্তর্জাতিক অর্থনীতির যে সমস্ত সমস্যা ছিল, ওরা তো বাংলাদেশ থেকেও টাকা ধার করেছিল, এগুলো শোধ করে দিয়েছে। আমরা ওর চাইতে অনেক বড় ত্যাগী রক্ত ঝরা অভ্যুত্থান করবার পরে সংস্কার করতে গিয়ে আমরা দেখছি যে নিজেদের মধ্যে বিভেদ হচ্ছে। কীরকম, ধরেন পিআর পদ্ধতি একটা বিতর্ক তুলেছে, সবাই জানে। এই পিআর পদ্ধতি কিন্তু আমাদের যারা এটাতে এখন খুব সলিডলি বিতর্ক করছেন, এরকম করে কখনো বলেননি, এখন বলছেন। তো এটা থেকে বোঝা যায় যে এখানে রাজনীতিটাই মূল। আলটিমেটলি তো ধরেন রাজনীতির মূল প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। আর নির্বাচন যখন, তখন ক্ষমতা ছিনিয়ে নয়, জিতে নিয়ে আসবার প্রশ্ন আছে, জনগণের ভোটের মধ্য দিয়ে। কিন্তু জিতবেন যখন, তখন আপনি যাতে না জেতেন সেই কাজটা আমি করবো। ফেয়ার ফাউল দুই রকমই হয় এই জায়গাতে। সেই রকম অর্থে আপনি যদি মনে করেন যে লড়াই বাঁধিয়ে কেউ নির্বাচন পিছিয়ে দেবে, বন্ধ করে দেবে, চিন্তা করতে পারে, কিন্তু এরকম করে বলে আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন যদি না হয়, তাহলে যারা নির্বাচন এখন চাইবেন না কিংবা পরে চাইবেন, তাদের কোনো লাভ হবে না। আবার এই নির্বাচনকে ঘিরে তো নানান রকম সমীকরণও পাল্টে যেতে দেখি আমরা, কিংবা আপনি যেটি বলছিলেন আসলে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষ, যেহেতু তারা আসলে চাইবেই যে বিপরীত পক্ষ হারুক এবং তারা নিজেরা জয়লাভ করুক। এটিও তাজ রহমান, এই যে আসলে আমরা বলছি যে আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে 24 দফাকে বাস্তবে রূপান্তর করে এক নাগরিকদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন এনসিপি নেতারা। বিএনপি বলছে আসলে তারা একটা ভিন্ন রকম ফ্যাসিবাদ বিরোধী এক ধরনের বাংলাদেশ চায়, এবং তারা আসলে তরুণদের ভোটকে নিজেদের করার জন্য সেই আহ্বানও জানিয়েছেন আজকে তারেক রহমান। রাষ্ট্র কাঠামো পরিশুদ্ধ না করে ঘরে ফিরবেন না, এমন একটা কথা বলেছেন এনসিপির নেতারা। রাষ্ট্র কাঠামো পরিশুদ্ধ আসলে তাদের পক্ষে কতখানি করা সম্ভব, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আসলে কতখানি করা সম্ভব? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বড় ভাই বিজ্ঞ আলোচক দুদু ভাই এবং মান্না ভাইকে, দর্শক শ্রোতাকে সালাম শুভেচ্ছা। এনসিপিরা যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় ঐক্য হয় না, অনৈক্য হয়। আপনি সংবিধান নতুন করবেন, পুরনোটা ফেলে দিবেন। সংবিধান আপনি নতুন করতে হলে আপনি তো একা করতে পারবেন না। দেশের তো বৃহত্তর স্টেক হোল্ডার, এখন আওয়ামী লীগ যদি স্থগিত হয়, আমার ডান দিকে বসা বিএনপি আছে, বিএনপি নতুন সংবিধান পুরোপুরি সেটা মেনে নিবে? নতুন সংবিধান করতে গেলেই তো বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের সমস্ত রাজনীতি, রাষ্ট্র ক্ষমতার যে অ্যামেন্ডমেন্ট সবগুলোই তো চলে যাবে। বিএনপি কি এটা এত তাড়াতাড়ি এটা করে মেনে দিয়ে দেবে? আপনাকে মনে করেন সেইভাবে করা সম্ভব? আপনি কথা বলেন গণতন্ত্রের ভাষায়, আপনি ঐক্যের ভাষায়। ফেসিস্টকে সরাইছেন, আপনারা ফেসিস্টের মতো কথা বলছেন। আপনাদেরকে মানুষ, রাজনৈতিক দল, সাধারণ মানুষ বলছে যে এরা তো কিংস পার্টির মতো, এদের সুবিধা নিচ্ছে কিংস পার্টির মতো। ইউনুস সাহেব এদেরকে আর্মি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে সহযোগিতা করছেন প্রোগ্রাম করার জন্য। মান্না ভাই যেখানে প্রোগ্রাম করছে পুলিশ পায় না, দুদু ভাইরা প্রোগ্রাম করছে পুলিশ পায় না, ওনারা পাচ্ছে। ইউনুস সাহেব নিজে বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। এখন ওনাদের নিয়োগকর্তারা যা বলছে উনি কি তাই করবেন? সেটা করা সম্ভব? যদি করতে হয় এবং করতে ডিটারমিন হন ইউনুস সাহেব, তাহলে কিন্তু এই দেশের মধ্যে আরেকটা জঞ্জাল আগামীতে তৈরি হচ্ছে। কিন্তু আজকেও নাহিদ ইসলাম বলেছেন আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে তারা ঘরে ফিরতে চান না। কাকে বলতেছেন এটা? হিন্স কাকে করছেন? রাজনৈতিক দল বড় হয়ে গেলেই কিন্তু ফ্যাসিস্ট হয়ে যাবে। ওনারা এমনকি আসমান্তকে নিয়ে আসবেন 10 মাসে বা 11 মাসে, আমাদেরকে দেখিয়েছেন অনৈক্য, সন্ত্রাস, মব জাস্টিস, মব কালচার, যারা ইচ্ছা তারে ধরা, যারা ইচ্ছা তারে মারা, একবার সেনাপ্রধানকে সরানো, একবার রাষ্ট্রপতিকে সরানো, একবার ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে বলা। ওনারা কি? ওনারা মব কালচার করেছে, চাঁদাবাজি করছে, মানুষকে রাজনীতি করতে দিচ্ছে না, সব রাজনৈতিক পন্থা বন্ধ করে দেওয়া হচ্ছে, জুড়ে সব করতে চাচ্ছে। সেটা কি রাজনীতির ভাষা? রাজনীতির ভাষা হলে যেটা মান্নামাই বলছে যে বসে আলোচনা করে ঐক্যর মধ্যে করতে হবে,
ইলেকশন সামনে, কোথায় ঐক্য? প্রতিদিন এর মধ্যে তো জুলাই সনদ ঘোষণার কথাও আমরা শুনলাম, তার মানে কি ঐক্য আসলে এক জায়গায় সেটাই পৌঁছেছে? বলতেছি, জুলাই সনদ তো হবে। জুলাই সনদটা কোন অ্যাঙ্গেলে হচ্ছে? প্রপোজাল দুইটা আছে তো, একটা ঘোষণা করা দেওয়া হবে, আরেকটা ওরা চাচ্ছে না এটার প্রিভিলেজ দিতে হবে। যারা এটাতে অগ্রগামী ভূমিকা পালন করেছে, হাসনাত, আবদুল্লাহ, সার্জিস আরও যারা আছে, পুরো নাম সবাই, ওদেরকে মুক্তিযুদ্ধের মর্যাদা দিতে হবে। সেই লিস্টগুলোও তো দেখেছি আমরা। কাউকে বীর বিক্রম, কাউকে আপনার মুক্তিযুদ্ধের সেরা করে নিতে হবে। এই মুক্তিযুদ্ধের সাথে এটাকে তুলনা করবেন? এটা কি আরেকটা দেশকে বাগিয়ে আমরা এখানে স্বাধীনতা করেছি? আপনি এখন সংবিধান প্রণয়ন করবেন, আপনি বলছেন যে অভ্যুত্থানের 5 থেকে 8 তারিখের মধ্যে আপনি করেন নাই কেন? আপনি তো এই সংবিধানের মধ্যে থেকে দিয়েই শপথ করে এই উপদেষ্টা পরিষদ হয়েছে। এই ইউনূস সাহেব কিন্তু এই উপদেষ্টার মধ্যে থেকেই আছেন। আপনি তখন করলে হয়তো অন্য কথা ছিল, এখন আপনাকে সেই জায়গায় যাওয়ার সুযোগ নাই। আপনাকে সংবিধান চুড়ে ফেলে দিয়ে এই দেশের মানুষ মানবে না, বৃহত্তর স্টেক হোল্ডাররা মানবে না। সংবিধানে অনেকগুলো সংশোধনী করা হয়েছে 17 বার, প্রয়োজন বোধে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, অ্যাডমিশন করা যেতে পারে, কিন্তু এটা ছুঁড়ে ফেলে দিবেন, কিন্তু আজকের এই নতুনটা ছাত্র করবেন, সমাবেশ সেটা থেকে হবে না। এনসিপি যে বার্তা দিয়েছে, তারা রাষ্ট্র কাঠামোকে পরিশুদ্ধ না করে ঘরে ফিরবেন না, সেটি আসলে তাদের পক্ষে কতখানি সম্ভব তাহলে বলে এটা মনে সেকেন্ড হয়? রিপাবলিক, পুরনো সব তারা রিসেট করতে চাচ্ছে, তারা সব ফেলে দিতে চাচ্ছে। এই ভাষার অর্থটাও তো নাহিদ যেটা বলেছে, এইটা সব পুরনোগুলো বাতিল হওয়া মানে আমরা যারা পুরনো ছিলাম সব বাতিল। যেদিন থেকে করবে নতুন শুরু করবে, সংবিধান বাতিল, দল বাতিল, পুরনো রাজনৈতিক দল বাতিল, সিনিয়রদের সম্মান করা বাতিল, এখানে রাজনীতির কোনো সম্মান থাকবে না। সিনিয়রদের যা ইচ্ছা, আমরা বিশেষ করে যারা আছে আমরা সিনিয়রদের সম্মান করি, আমরা রাজনীতিতে শিখে আসছি। শুনেন তো, নিয়ে একটা কথা বলি, পৃথিবীর কোনো সায়েন্সে নাই, পৃথিবীর কোনো জায়গায় নাই রাজনীতিবিদ ওভারনাইট তৈরি হয়। ইউ ক্যানট মেক এ পলিটিশিয়ান ওভারনাইট। ইউ ক্যান মেক এ ক্যাবিনেট সেক্রেটারি, টেকনোক্রেট মিনিস্টার ওভারনাইট, বাট নট দি পলিটিশিয়ান। জি। রাজনীতি করার জন্য সময় লাগে, বোঝা লাগে, জানতে হয়, রাস্তায় সময় দিতে হয়। আপনার ঘর থেকে শুরু করে একদম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো শেষ করে আসে রাজনীতি। নিশ্চয়ই, এবং সেই রাজনীতিতে আসলে নানানভাবে আমরা পরিবর্তন দেখতে চেয়েছি। শামসুজ্জামান দুদু, আপনি নিজে আসলে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। আজকের যে ছাত্র সমাবেশ, দুইটি ছাত্র সমাবেশ হলো, সেখানে বিএনপি আসলে যে কথাগুলো বলেছে, বিশেষ করে আমি আরেকবার বলতে চাই, প্রতিহিংসা, প্রতিশোধ এবং বিভেদের রাজনীতি বিএনপি নতুন বাংলাদেশে আর দেখতে চায় না। সেই সাথে যখন আবার এনসিপি বলছে, তারা আসলে যে ইশতেহার ঘোষণা করেছে নতুন বাংলাদেশের জন্য, সেই ইশতেহারের প্রথম যেই অঙ্গীকারনামা, যে প্রথম যেটি আছে, সেটি হচ্ছে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক। এবং সার্জিস আলম বলেছেন 72-এর মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে নতুন সংবিধান চান তারা। সেটা কি আদৌ সম্ভব, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তার আগে? জি, সরি, আপনাকে ধন্যবাদ। এখানে আমারও সিনিয়র ছাত্র রাজনীতিতে মান্না ভাই, মানে ছাত্র রাজনীতির সেই সময়ের কথা ভাবলে আর এখনকার ভাবলে, এখনকার যারা ছাত্র রাজনীতি, মান্না ভাইকে ঠিক এখনকার ছাত্ররা চিনবে কিনা আমি জানি না। আমি তাকে শুভেচ্ছা জানাই। আর আমাদের এই একটু আগে যিনি বললেন তাকে শুভেচ্ছা। আমি এই আজকে আপনি বোধহয় একটু ভুল করে ফেলেছেন। আমার যেটা মনে হয় যে দুটি ছাত্র সংগঠন না, 3টি ছাত্র সংগঠন। না, 3টি না, ওটা একটা রাজনৈতিক দল হিসাবে তারা দাবি করছে, এনসিপি। আর ওদের ছাত্র সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধীরা আজকে সমাবেশ করে নাই, করছে এনসিপি, একটা রাজনৈতিক দল। আর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল করছে। আমি সেটা নিজেও ছিলাম। আমি অভিনন্দন জানাই এই যারা আজকে ওখানে সমাবেশ করেছে শহীদ মিনারে। ওখানে আমাদের করার কথা ছিল, কিন্তু ওরা যখন আমাদের কাছে রিকোয়েস্ট করছে যে ওরা ওখানে করতে চায়, বিএনপি ছাড় দিয়েছে। বিএনপি মানে ছাত্রদল ছাড় দিয়েছে এবং তাদের ওখানে দিছে, তারা ওখানে সমাবেশ করেছে। সমাবেশে তারা তাদের রাজনীতির কথা, তাদের কি চাই সেটা তাদের মতো করে তারা বলছে। এটা তো এনসিপি। তো এনসিপি যেমন সেকেন্ড রিপাবলিক, তারপরে নতুন সংবিধান, গণপরিষদ, এখানে 24 দফা ইস্তাহার ঘোষণা করছে, তার করতে পারে। আমি কিন্তু আমার কাছে মনে হয়েছে এই 69 গণঅভ্যুত্থানের পরে 70 নির্বাচনে সেই সময় বামপন্থী হিসাবে যারা পরিচিত ছিল তার বড় সেকশন ছিল মৌলানা ভাসানীর নেতৃত্বে, আর সেটার বাইরে ছিল শেখ মুজিবুর সাহেবের আওয়ামী লীগের নেতৃত্বে। গণঅভ্যুত্থানের পরে কিন্তু ভোটের আগে ভাত চাই,
যেটা আমি যতটুকু ইতিহাস পড়ে জেনেছি এবং আমাদের মুরব্বীদের কাছে আলোচনা করে জেনেছি, সেই সময় বাম ঘেঁষা যারা ছিলেন তারা অধিকাংশই বিপ্লবের স্বপ্নে ভোটটা বর্জন করেছিলেন, আর শেখ মুজিব সাহেব ইলেকশন করেছিলেন। তো শেখ মুজিব সাহেব বামপন্থীদের দৃষ্টিতে তাও সিআইয়ের চট ছিলেন, এইভাবেই তাকে দেখা হতো। কিন্তু আমার বিশ্লেষণে 70 নির্বাচনে তার একটা লিডারশিপ জাম করে এবং সেখানে সে একক কর্তৃত্ব পাকিস্তানিদের সঙ্গে যে দেন দরবার আলোচনা, এটা কেন বলছি, সেটি সম্ভব হয়নি বলে কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ পাকিস্তানিরা এই নির্বাচন তারা অনুষ্ঠিত করছে কিন্তু ক্ষমতা দেয় নাই। আপনি 90-এর গণঅভ্যুত্থানে আসেন, এরশাদ সাহেবের পতনের পরে। তার আগ পর্যন্ত বেগম জিয়াকে আওয়ামী লীগ কখনো নেত্রী হিসাবে দেখেনি, তুচ্ছ তাচ্ছিল্য এবং যত রকম আপত্তিকর কথা বলা যায়। এমনকি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন খুব বেশি হলেই 10টা সিট পাবে বেগম জিয়ার দল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে বেগম জিয়া জয়লাভ করছেন এবং সরকারও গঠন করা আছে। আমি এই দুটো প্রেক্ষাপট কেন বলছি, স্ব কর্মসূচি তারা প্রতিষ্ঠা করবে বলে নির্বাচনকে বেছে নিয়েছিল। 24শে গণঅভ্যুত্থানের আগে 3টা ইলেকশন এসে যে ইলেকশনগুলো তামাশা হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অধিকাংশ দল সেই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, সরাসরি 14 দল অথবা বিরোধী দলে ছিল, তারা এই ইলেকশনের পক্ষে বিপক্ষে বলেছে কিন্তু মেনে নিছে। কিন্তু বিএনপি বা যারা আন্দোলনমুখী দল তারা এটা মানে নাই। যদি 18তে ইলেকশন করছে সেই ইলেকশন আরও ভয়াবহ। আমার বক্তব্যটা হচ্ছে এই যে সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, গণপরিষদ, তাদের রাজনৈতিক কর্মসূচি অবশ্যই ভালো, তাতে ইলেকশনের মধ্য দিয়ে পিপলস সাপোর্টটা নেওয়ার পরে তারা সংবিধান কেন অনেক কিছুই তো প্রতিষ্ঠা করতে পারে। নির্বাচন ছাড়া নতুন সংবিধান কি সম্ভব? কখনো সম্ভব না, কারণ এটা বললে আবার তারা আমাদের জুনিয়র তো কষ্ট পেতে পারে। তারা একটা ছেলে মানুষের মতো শুরু করছে, এগুলো সম্ভব না, তারাও আমার ধারণা তারাও জানে এটা, কিন্তু তারাও জানে, কিন্তু তারা এটা এমন গো ধরেছে। ব্যাপারটা হচ্ছে তারা যেটা বলবে, আমার কাছেও দেখলাম ওই যে বীর শ্রেষ্ঠ করতে হবে, বীর বিক্রম করতে হবে, আর কি কি, ওটা আমার কাছেও দেখলাম মোবাইলে আসছে। এটা যদি সত্যি সত্যি কিনা আমি জানি না, যদি তারা সত্যি এটা বলে থাকে, দাবি করে থাকে, তাহলে তো ছেলে মানুষের চূড়ান্ত। মানে মুক্তিযুদ্ধে আমরা জানি 7 জন বীরশ্রেষ্ঠ আছেন যারা রণাঙ্গনে শুধু বীরত্ব না অনন্য ভূমিকা পালন করার জন্য, এই যারা কেউ বেঁচে নাই। অর্থাৎ মুক্তিযুদ্ধের সাথে গণঅভ্যুত্থান মিলানোর সুযোগটা এটা আরো ভয়াবহ। যারা আমি বলি একটা সেকশন আছে যারা 71 সালে মুক্তিযুদ্ধকে মানতে পারেনি, তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছিলেন, তারা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা কি কি সব বলা বলি করছে। তো প্রথমটা মানতে পারেনি বলেই তো দ্বিতীয়টা। জি, আমরা এই জায়গাটিতে আসবো। তবে এই যে আসলে নানানভাবে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে, সেই কথাটি আজকের সমাবেশে তারেক রহমান নিজেও বলেছেন। মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে বলেছেন তারেক রহমান। আপনি নিজেও বলছিলেন যখন আসলে আমরা জাতীয় ঐক্যের পথে হাঁটার চেষ্টা করছি, সেই সময় নানান ধরনের ইস্যু সামনে নিয়ে এসে সেই ঐক্যে এক ধরনের বিভক্তি বা দূরত্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু আসলে বিভক্তি সত্যি আসলে আমরা কমাতে পারছি নাকি আসলে বিভক্তি আরো বেশি বাড়ছে? আমি আপনার উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাতবিত্ত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাহমুদুর রহমান মান্না, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। তারেক রহমান আজকে সমাবেশে বলেছেন বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশকে আসলে এই বিভক্তির রাজনীতি অন্তত বিএনপি এখন আর চায় না। সেই সময় আসলে আপনি জাতীয় ঐক্যের কথাও বলছিলেন এবং আপনি নিশ্চয়ই জানেন জুলাই ঘোষণাপত্রে আমরা সেই জাতীয় ঐক্যের পথে হাঁটছি, কিন্তু কি মনে করছেন বিভক্তি আসলে সত্যি কমেছে নাকি কোনো কোনো জায়গায় আরো বেশি বেড়েছে? আমি তো আপনি যে বিরতিতে যাবেন বুঝতে পারি, তার আগে কথা বলতে শুরু করেছিলাম, সেখান থেকে আবার বলি, বিষয়টা আপনি কীরকম করে দেখেন তার উপরে নির্ভর করছে। আপনি ডিফার করলেই কি বিভক্তি বোঝাবেন, অথবা আপনি যেটা বলছেন সেই বলার রিয়াকশন কত করেছে সেটা বুঝে কি বলছেন? ডেমোক্রেসি হলো একটা ফাইনার থিং। আমি সবসময় বলবো
ডেমোক্রেসি রুচিগতভাবে, সংস্কৃতিগতভাবে, কথকতার দিক থেকে খুবই সুন্দর একটা শিল্পের মতো। আপনি যখন কথা বলছেন, আমি আপনার বিরোধিতা করছি, সেই বিরোধিতার মধ্যেও একটা সৌন্দর্য থাকবে। সেটা শুনে আমার প্রতি বিদ্বেষ হবে না সেরকম করে। কিন্তু সমালোচনা যদি এরকম হয় যেটা বুকে আঘাত করে, তখন সেরকম হয়। কি হয়েছে ধরেন, কয়েকটা পয়েন্টে আমাদের এখনো পর্যন্ত সরাসরি আটকে আছে কিন্তু, এবং এটা আটকে যদি থাকে তাহলে ভোটের পরিস্থিতি কি হবে। যেমন সবশেষে একটা বিষয় বলি, আমরা আগে প্রথম বলি, ধরেন যে এই যে পিআর পদ্ধতির ভোট, মানে পিআরের পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা আছে দুই দিকেই, কিন্তু এটার উপরে কোনো ডিটেল আলোচনা হয়নি। একটা দল বলে বসলো এইটা ছাড়া আমি মানব না। এটা তো ডেমোক্রেসির প্রিন্সিপাল হলো না। আপনি বেশি জ্ঞানী হতে পারেন, আপনি অন্য দেশের উদাহরণ দিয়ে বলতে পারেন যে ওটা আমি জানি তুমি জানো না, তা আমার জানতে হবে, না জানলে আমি তোমার কথা মতো তো মানবো না। ততখানি ধৈর্য কি ধরলেন না যখন, তখন আমি মনে করব আপনি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে অর্থাৎ কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার জায়গাটিতেও এগিয়ে আসার প্রয়োজন ছিল। সমঝোতা ছাড়া গণতন্ত্র হয় না। নেগোসিয়েশন এবং কনসেশন যেটা আপনি বললেন করতে হবে, তার হয়তো গণতন্ত্র হতে পারে না। আপনি বলেন প্রফেসর ইউনূস লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে কথা বললেন কেন? তাতে কি প্রফেসর ইউনূস ছোট হয়েছেন? আমার কিন্তু প্রথম মনে হয়েছিল কীরকম হলো, উনি গেলেন, উনি আমার টিচার, উনি ডাকলে আমি দৌড়তে দৌড়তে কোথায় যাবো এখনও। উনি তারেক রহমানের কাছে গেলেন, তারেক রহমান আবার আমাকে বড় ভাইয়ের মতো মনে করেন, কেমন লাগলো। কিন্তু আমি এখন পুরো সোসাইটি দেখছি কেউই ইউনূস সাহেবকে ছোট মনে করছেন না। অর্থাৎ কোথাও না কোথাও দেশের স্বার্থে গিয়ে আসলে একমত হওয়াটা বা এক জায়গায় আসাটা, সমঝোতার যে কথা আপনি বলছেন, সেটা খুব জরুরি। যখনই করবেন তখনই আপনার পজিশন বাড়বে নিশ্চয়ই, কিন্তু সেই বিভেদের জায়গাটি থেকে আসলে সব রাজনৈতিক দল এই মুহূর্তে বেরিয়ে আসতে পেরেছে বলে কি মনে করেন? না, কোনো সময় পারবে না, ওরকম করে বলার কোনো মানে নেই। ডিফারেন্স তো থাকবেই। কথা হচ্ছে এই ডিফারেন্সগুলো আপনি বুঝবেন কীরকম করে, এগুলোকে হ্যান্ডেল করবেন কীরকম করে। এটা কি বিভেদের কথা তুলে আরও দূরত্ব বাড়িয়ে দেবেন, নাকি আপনি বলবেন আমাদের ডিফারেন্স আছে কিন্তু আমি কাছাকাছি হতে চাই। নিশ্চয়ই মতপার্থক্য থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটাই স্বাভাবিক। তাই মানে বহুত্ববাদ মানেই হচ্ছে মত এবং পথের ভিন্নতা থাকবে, তারপরে শামসুজ্জামান দুদু থাকবে। আরেকটি ফ্যাসিবাদ ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারেনি আমরা, এটি নাহিদ ইসলাম বলেছেন। আবার আজকে আরেকজন এনসিপি নেতা তিনি বলেছেন ইসি একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান এবং ইসি আসলে কোন একটি দলীয় উর্দি পরে মেরুদণ্ড বিকিয়ে দিতে চাইছে, এবং সেই দলীয় উর্দি আসলে কোন দলের সেটি খুব সুস্পষ্ট, সেই নির্দেশনা হয়তো বিএনপির দিকেই যাচ্ছে। আমি কিন্তু শুরুতে এদের নিয়ে আমি আলোচনাটা বেশি করতে চাইছি না, এই জন্যে তারা তাদের মতো করে বলেছে। আর তারা এখনও ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি রাজনৈতিক দল গঠন করলেও এখনও তারা বোধহয় কেউ কেউ ছাত্রই আছে। তো মন মেজাজ, চিন্তা ভাবনা, চাল চলন এগুলো যদি তাদের থাকে সেটা আপত্তিকর না। তারা যে জিনিসটা বলছে আমার বিবেচনায় রাজনীতিটা একটু, সংগঠনটা একটু, সময়টা, এগুলো একটু বুঝতে হবে। তারা যদি বোঝে যে তারা তাদের সেই শক্তি রাখে, কোনোভাবেই তাদের বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সরকার বা অন্যরা মানে ওইভাবে কিছু করতে পারবে না, তাহলে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে। কিন্তু তারা কিন্তু আজকে এর মধ্যে দিয়ে নির্বাচন তারা বয়কট করবে সেরকম এক ধরনের সম্ভাবনার কথাও বলেছে। আবার একই সময় যখন আমরা আসলে দীর্ঘদিন পরে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চাইছি, সেই সময় এই ধরনের সম্ভাবনাকে কি মনে করছেন? এটা আপনি তো বলছেন সবকিছু, মানে বলা ঠিক না। তারপরে এখন কিন্তু এখনো এই মুহূর্ত পর্যন্ত তারা রাজনৈতিক দল না, জি, তাদের কোনো নিবন্ধন হয়নি, না মার্কা নাই, এবং নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেওয়ার পরে তাদের বলেছে যে কয়টা জায়গায় 200 যে সিগনেচার লাগে, তো ওইটাও নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ডাকছেন এবং পাশে দাঁড় করিয়ে ছবি তুলছেন, গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে বলেছেন যে এই শিক্ষার্থীরা আমার গার্জেন, তারাই আমাকে ক্ষমতায় বসাইছে, কর্তৃপক্ষ নানানভাবে তাদেরকে, এবং এমনকি রাজনৈতিক দল গঠন করার ব্যাপার ডক্টর ইউনূস সাহেব যে তাদের একটা স্বপ্ন আছে, যে বিদেশি কাগজে যে সাক্ষাৎকারে বলেছেন। তা আমি সেটাকে গুরুত্বহীন হিসাবে বলছি না, তিনি ঠিকই বলেছেন। যেহেতু কর্তৃপক্ষ এবং গার্জেন, সেটা তাদের একটা রাজনৈতিক দল, কিন্তু বাস্তবতাটা কি?
বাস্তবতাটা হচ্ছে যদি খুব দ্রুতই নির্বাচন হয়, তারা ইচ্ছা করলেও তো ইলেকশনে দাঁড়াতে পারবে না। অন্য কোনো মার্কা, অন্য কোনো, যেমন জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল ছিল না, তখন কিন্তু বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে তাদের ইলেকশন করতে হয়েছে। বিএনপি যদি তাদের সহযোগিতা না করতো, তাহলে অন্য কোনো জায়গায় গিয়ে অন্য মার্কা নিতে হতো। তো এখন কিন্তু এনসিপি বলে কোনো মার্ক এখনো পর্যন্ত আসে নাই। সেই জন্য ইলেকশনটা কোনো না কোনোভাবে যদি ঠেকানো যায়, ওই সময়টা তারা পেতে পারে। তা আমার মনে হয় তারা তখনই ভালো করবে যখন ইলেকশন প্র্যাকটিসের মধ্যে নিজের দলকে নিয়ে যেতে পারবে গণতান্ত্রিক রাজনীতিতে। এবং সেই জায়গাটায় যেতে হলে এই যে বিভিন্ন জায়গায় তারা জেলাতে গেছে, সাংগঠনিক কোনো জায়গায় ভালো করছে, কোনো জায়গায় খারাপ করেছে, বিশেষ করে গোপালগঞ্জে যে জায়গায় গেছে, সেখানে যে ছবি টবিগুলো আসছে, বাংলাদেশের রাজনীতিতে আমরাও ছাত্র রাজনীতি করছি, আমরাও একসময় খুব বিপ্লবী চেতনায় বিশ্বাসী ছিলাম, কিন্তু মিলিটারি ট্যাঙ্কের মধ্যে ঢুকে মানে জীবন রক্ষা করার মতো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কখনো ঘটছে কিনা আমার জানা নেই, আমি অন্ততপক্ষে দেখি নাই। তো এই ধরনের পরিস্থিতি যারা অনুধাবন বা বিশ্লেষণ করতে ব্যর্থ হয়, আছে না, ছাত্র অঙ্গনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা থাকতাম, আমাদেরও আগে কিংবদন্তি তুল্য ছাত্র নেতা মান্না ভাই ছিলেন। তো এমনি সেখানে ছাত্র রাজনীতি করে মাঝে মধ্যে দুই একজন তো মারা যেত, কেউ কেউ হাসপাতালে যেত, যখন তখন যাকে তাকে খুশি অ্যারেস্ট করে নিয়ে চলে যেত। এরম পরিস্থিতির মধ্যেও সরকারের বিরোধিতা এবং ছাত্র সংগঠন করা, এটা এত ঘটনা ছিল না। তো এখন যারা রাজনীতি করছেন, গণঅভ্যুত্থানে তাদের একটা ভালো ভূমিকা ছিল এবং মহত্তম একটা উদ্যোগ ছিল, কিন্তু তারাই সব করেছে এই ভাবনা থেকে তারা এই ভুলগুলো করছে বলে আমার মনে হয়। অর্থাৎ আসলে সব যারা গণঅভ্যুত্থানে সবাই মিলে করেছেন এবং সেটি আসলে স্বীকার করার প্রয়োজন আছে বলে বিএনপি মনে করে। এটিও তাজ রহমান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সব রাজনৈতিক দলই যদি আসলে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন কেমন হতে পারে? সব রাজনৈতিক দলের অংশগ্রহণ আগামী নির্বাচনে হবে আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগকে তো আপনি অস্থায়ী নিষিদ্ধ করে রাখছেন। জাতীয় পার্টি ইজ নট পার্ট অফ দি গেম অ্যাট দি মুভমেন্ট, কোনো ডিসকাশনেই নাই। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি করবে না এখন অনিশ্চিত, দল সিদ্ধান্ত নেবে কি করবে। 14 ইলেকশন তো এরকম করেছিল আওয়ামী লীগ, বৃহত্তর স্টেক হোল্ডারকে বাইরে রেখে যখন আপনি নির্বাচন করবেন, তখন সেই নির্বাচনকে আপনি দুনিয়ার কাছে, পৃথিবীর কাছে কিন্তু একটা এক্সাম্পলারি ইলেকশন হিসাবে আপনি করতে পারবেন না। আওয়ামী লীগের নেতারা যারা অন্যায় করেছে, আওয়ামী লীগের নেত্রী অন্যায় করেছে, এদের শাস্তি হইতে হবে। সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের ভোটার, এরা কি অন্যায় করেছে? জীবনে একদিন মিছিলে যায় নাই। এরকম অজস্র কোটি কোটি লোক আছে বাংলাদেশের। এদেরকে যখন বাইরে রাখবেন, তখন আপনি বৃহত্তর একটা স্টেক হোল্ডারের রাজনীতির, এরা তো বাইরেই থেকে গেল, নির্বাচনটা তখন তো আর হবে না। এনসিপিরা রাষ্ট্রপতি অপসারণ করবে, বিচারপতিদের সরিয়ে দিয়েছে, সংবিধানের কবর দিবে, 72-এর সংবিধান, কথায় কথায় বলে এটা মুজিববাদী সংবিধান। এই সংবিধান 17 টাইমস অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। যে সরকার যে সময় ছিল সেই প্রয়োজনে সংবিধানটা সংশোধন করা হয়েছে। নতুন সংবিধান প্রণয়ন করবে। নতুন সংবিধান প্রণয়নের জন্য তো আপনার ওয়ে আছে, ওয়ে হলে পার্লামেন্ট লাগবে, গণভোট লাগবে, গণপরিষদে যেতে হবে। এটা কিভাবে আপনি করবেন? এখন তো পার্লামেন্ট নাই, ইলেকশন হয় নাই। ইলেকশনের আগে এতগুলো প্রতিবন্ধকতা নিয়ে আসতেছেন কেন? এটা মানুষ ভালো করে বুঝে। এখনকার বাংলাদেশের মানুষ কিন্তু জেনারেশন বলেন আর আপনার এইজেড বলেন আর সিনিয়র সিটিজেন বলেন, তারা জানে এটা প্রলং করার জন্য, ইলেকশনটাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতার প্রলং করার জন্য। আপনি ইউনূস সাহেব যে এত মহান ব্যক্তিত্ব, এত ভালো লোক, এত বড়, এটা নিঃসন্দেহ। সেই ইউনূস সাহেব কিন্তু গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন। সেই ইউনূস সাহেব কিন্তু গ্রামীণ ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, যেটাকে বিকাশের মতো বলা হয়। সেই ইউনূস সাহেব কিন্তু জাপানের লোক নেওয়ার জন্য রিক্রুটমেন্ট এজেন্সি যেটা করা হয় লোক পাঠানোর জন্য, সেটা নিয়েছেন। সেই ইউনূস সাহেব কিন্তু ওনার ভাইয়ের ছেলেকে প্রেস উইং করেছেন। আগে বলা হতো আওয়ামী লীগ করে, সব নিজের লোক দিয়ে বসাই দেয়। এখানে আমরা ডিফারেন্সটা কোথায় পাচ্ছি? সবই তো আগের মতোই আছে, শুধু আগে ঘুণ গোম করা হয়তো সরকারের নির্দেশে, মব করা হতো, হেলমেট বাহিনী ছিল,
সরকারের মদতপুষ্ট হয়। এখন সরকার চুপ, এই বাহিনীগুলো করছে। কিন্তু এটিও তাজ রহমান, এই যে আজকে যে ইশতেহার আসলে এনসিপি ঘোষণা করেছে আজকের এই সমাবেশে, সেখানে তারা বলেছে এই ইশতেহার অনুসরণ করে তারা প্রতিটি সংকট এবং সমাধানের পথ খুঁজে নেবে। আপনারাও কি আসলে তাই মনে করেন যে এই ইশতেহারের মধ্যে দিয়ে সব সংকট সমাধান সম্ভব? আমি ঠিক আপনার কাছে আমি একটা দিই, 5 আগস্টের যেটা ছিল ওটা সারা বাংলাদেশের মানুষ এক হয়ে সেই আন্দোলনে ছিল। আমি এই প্রশ্ন উত্তরটা আপনার কাছে নিব, একটু বিরতি নিয়ে ফিরতে হবে। জিপি 30 পাথিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি 30 প্রাথমিত রাজকাহনে। এটিও তাজ প্রশ্ন ছিল, প্রতিটা সংকট এবং সমাধানের পথ খুঁজে নেবে এই ইশতেহারের মধ্যে দিয়ে এনসিপি তারা দাবি করছে, সেটি আসলে কতখানি বাস্তবসম্মত? তো আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধকে নিজস্ব সম্পত্তি মনে করতো, একা দাবি করতো, আর কাউরে এটার ক্রেডিট দিতে রাজি ছিল না। সেটা করে আজকে দেশের কি অবস্থা করে চলে গেছে। এই 5ই আগস্টের এটাকে এনসিপি যদি নিজের একা দাবি করে, এটা টোটালি ভুল, এটা ঠিক হবে না। এই 5ই আগস্টের আন্দোলনে, অভ্যুত্থানে ছাত্রদল যে ছিল, সে কি এখন ছাত্রদল ছেড়ে এনসিপিতে জয়েন করবে? সে তো তার ছাত্রদলেই থাকবে। আমার ছাত্র সমাজের 4টা ছেলে মারা গেছে, এই ছাত্র সমাজ কি এখন এনসিপিতে যোগদান করে ফেলবে? তা তো হবে না। এনসিপি কেন 5 আগস্টে নিজেদের করতে চাচ্ছে, এটা তাদের তো না। এখানে সবার অংশগ্রহণ ছিল, কম বেশি সব রাজনৈতিক দলের, আওয়ামী লীগ ছাড়া। এখন সেই এনসিপি যদি 5 আগস্টে নিজস্ব একটা সম্পত্তি, নিজস্ব ক্যারিট, নিজস্ব এটা লেভেলাইজ করতে চায়, তখনই কিন্তু বিভেদ তৈরি হয়ে যাবে। সেই তৈরি থেকে কিন্তু আগামী দিনের আমাদের এতগুলো সমস্যা সামনে নিয়ে আসতেছে। আপনি রিফর্ম করেন, সবাই রিফর্ম চাচ্ছে, কিন্তু এখন এক্সিকিউটিভ যে ক্ষমতায় আসবে তাদের হাত পুরো একদম বেঁধে ফেললে রাষ্ট্র ক্ষমতা সেই রাজনৈতিক দল আর চালাইতে পারবে? সেই ফরম্যাটে আপনি চাচ্ছেন এখন যদি আমাদের কোন ফরম্যাটে ইলেকশনটা হবে? আমার মান্না ভাই বললো পিআরের কথা বলছে একটা গ্রুপ। পিআর তো বাংলাদেশের মানুষ এখনো বুঝেই নাই। সাধারণ যারা রাজনীতি করে না, গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা বলবে পিআরটা কি। পিআরে আপনি এখানে 3টা ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাটে দিতে হবে, প্রতীকে সিলমারে চলে যাবে, তার ক্যান্ডিডেট কে হবে জানবে না। এটা থেকে মানুষকে বোঝাতে হবে, তারপরে আপনি এটাতে যেতে হবে। এখন ওনারা বলতেছে পিআর যদি না হয় তো আমরা নির্বাচনে যাব না। আপনাকে কি কেউ জুড়ে এসে রাষ্ট্র ক্ষমতায় বসাই দিয়ে দিবে তো না। এদেশের মানুষকে আপনি ফার্স্ট পাস থেকে যদি সরাই আনতে চান, এটা আগের সিস্টেম, এখনকার সিস্টেম, পিআরে যেতে চান, একটা সময় দিতে হবে। ওনারা বলছে না, নির্বাচন হবে না যতক্ষণ না 5 আগস্টের এটা এখন না মানা হবে সবাই মিলে, এর আগে কোনো নির্বাচন হবে না। এটা কি ধরনের কথা? ওনারা বড় বড় স্টেক হোল্ডাররা বলছে, মান্না ভাইরা বলছে যে 2 ইয়ার্স টাইমের ফ্রেমের মধ্যে আমরা এটা সংসদ নির্বাচন পরে করব। ওনারা বলছেন আর 2 বছর দেওয়া যাবে না। এরকম যদি দূরত্ব তৈরি হয়, তাহলে যেটা আপনাকে আমি বললাম যে নির্বাচন সংকট আবার হবে, নির্বাচন প্রলং হবে, দেশের অস্থিতিশীলতা, সেটা নিশ্চয়ই আমরা চাই না। মাহমুদুর রহমান মান্না, আজকে দুটি ছাত্র সমাবেশে ছাত্র দল জনতা প্রত্যাশা পূরণের 9 দফা প্রতিশ্রুতি দিয়েছে, এবং বারবার আমি বলছিলাম যে এনসিপি আসলে তারা বলেছে তারা এই 24 দফা সম্বলিত নতুন বাংলাদেশের এক ধরনের ইশতেহার দিয়েছে। এই দুটো ইশতেহারের মধ্যে নিশ্চয়ই তারুণ্যকে এক ধরনের আকর্ষণ করার সবচাইতে বেশি প্রচেষ্টা ছিল দুটো দলেরই। কি মনে করছেন তরুণরা আসলে এবারে নতুন করে নতুন বাংলাদেশের জন্য কি ভাবছে? আমি 9 দফা বা 24 দফা কোনোটাই তো পড়িনি। এটা কতখানি অ্যাট্রাক্ট করতে পারবে? ধরো আমাকে, আমি ঠিক তরুণ নই, কিন্তু তবু আমার তো মনে হতে হবে যে হ্যাঁ ভালো প্রপোজাল, অ্যাট্রাক্ট করবে অন্যদেরকে। আর যাদের জন্য বলা হয়েছে তারা কতখানি অ্যাট্রাক্টেড হবে ওটা পড়লে বুঝতে পারবো। তবে এইটা ঠিক ধরেন ভোটের রাজনীতিতে সবাই না নিজের ব্যাগ গোছাতে চেষ্টা করে। এই তরুণরা সব আমার, এই এলাকা আমার, ওই ধর্মের লোক আমার, এগুলো করে। এগুলো ভালো প্র্যাকটিস হয়, কিন্তু এগুলো বন্ধ হয়নি এখন পর্যন্ত। সেই হিসেবে যারা গত জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ওই শিক্ষার্থীরা মনে করেন সব তরুণরা তাদের সঙ্গে, কিন্তু সব তরুণ তাদের সাথে যে নয় তার একটা প্রমাণ আজকের সমাবেশও হয়েছে। কিন্তু আগে তারা ডাকলেই যেরকম হয়তো লাখো লোক এসে গেছে, এটা হয়নি। একেবারে শেষের দিকে একটা মানে ছবিতে দেখাবার মতো দৃশ্য হয়েছে, এবং সেটাই আবার বিভিন্ন স্পেকুলেশন আছে। আমি তো ওখানে ছিলাম না, দেখিনি, আমি ওর উপরে ক্রিটিসাইজ করছি। আমি বলছি যে আপনি বললেই তরুণরা পক্ষে এরকম নয়। যখন ছাত্রদল বলতে চেষ্টা করতো যে আমরাই সব তরুণ ছাত্রদের পক্ষে, তখন শিবির বলতো আমাদের সাথে অনেক আছে। কোনটা বেশি আছে লোক জড়ো করে দেখাবেন এরকম করে তোরা? ওইটা প্র্যাকটিক্যালি ভোটে বা অন্য কিছুর মধ্যে দিয়ে সব রাজনৈতিক দলকে জনগণের পালস বুঝে এগিয়ে যেতে হবে।
অবশ্যই এটার তো কোনো ব্যারোমিটার নেই। জি, আপনি নিশ্চয়ই। টেম্পারেচার মাপতে পারবেন না যে এই পার্সেন্ট আছে, এই পার্সেন্ট, সেটা ভোট হবার পরে আপনি নির্বাচনের বলতে মধ্যে দিয়ে যেতে হবে। পারেন। শামসুজ্জামান তারপরেও কিন্তু দুদু। ভোটে বয়স লেখা থাকবে না। নিশ্চয়ই। তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য কে কথা বলেছেন তারেক রহমান, এবং নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন এমন আভাসও আজকের এই সমাবেশে আমরা পেয়েছি। একটু জানতে চাই এই তরুণদেরকে আসলে নির্বাচনে ধরে রাখবার জন্য বা এই নির্বাচনের ভোটে ধরে রাখবার জন্য কবে নাগাদ ওনার দেশে আসার সম্ভাবনা আছে? উনি কম বেশি ঠিক করেছিলেন যে জুলাই শেষের দিকেই আসবেন। এটা আমরা পত্রপত্রিকাতেও বিভিন্নভাবে নিউজ হতেও দেখেছি, আমাদের ভিতরেও সার্টেনলি মানে ওইভাবে বলা হয়নি, কিন্তু একটা মানে জানা বোঝা ছিল যে এটা হবে। সে যে কোনো কারণে সেটা হয় নাই। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, স্বাভাবিক কারণে দলের আপাতত এই মুহূর্তে তিনি প্রধান নেতা, ভারপ্রাপ্ত হলো তিনি প্রধান নেতা। তো ইলেকশন পরিচালনা নানান ঘটনা মানে সামনাসামনি করলে যেটা সুবিধা পাওয়া যায়, সেটা তো এখন যেভাবে চলছে ওইভাবে তো নাও হতে পারে। সেই জন্য এটা ধরে নেওয়া যায় উনি খুব সহসায় হয়তো আগস্টের মধ্যে শেষের দিকে হলো আসবেন। 2 নম্বর হচ্ছেন তিনি যে তারুণ্যের প্রথম ভোট মানে যেটি কিন্তু 3 বার, অর্থাৎ যার বয়স এখন 35-এর ঊর্ধ্বে, সে কিন্তু এখনো পর্যন্ত তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। সেই বিবেচনাতেই মানে বলা আমার কাছে যেটা মনে হয় যে তারুণ্যের ভোটটা আমরা তো প্রত্যাশা করতেই পারি। কারণ এই আন্দোলনে বড় দল হিসাবে শুধু এই আন্দোলনে মানে 1 মাসের আন্দোলনে না, গত সুদীর্ঘ 16 বছরের যে আন্দোলন, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, মানে পার্টির সিনিয়র নেতা যারা স্থায়ী কমিটির সদস্য বা সিনিয়র নেতা হিসাবে অনেকেই একাধিকবার, বিএনপির মহাসচিব তো জেলখানার পাখি হিসাবে সবাই জানতো, এই আছে এই জেলখানার মধ্যে। তো এই সুদীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিএনপি তো প্রত্যাশা করতেই পারে যে মানুষের সমর্থন, বিশ্বাসযোগ্যতা, সেটা তো ভালোবাসা, এটা তো তারা পাবে নিশ্চয়ই, এবং সেটি আসলে প্রমাণিত হবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। জনগণ কাকে চাইছে সেই নির্বাচনের মধ্যে আমরা দেখতে পাবো। শামসুজ্জামান দুদু, মাহমুদুর রহমান মান্না, এটিও তাজ রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক থেকে রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।